সাল 10 মাসের শেষে আবার কেন ফিরে আসেন নতুন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন সংশোধন মানসিক ইসলাম রাজবাকে বাস্তব তৈরি ফার্মেসি দোকান করে দেওয়ার সিদ্ধান্ত তারা ফার্মেসি করা হয়েছে। শুভ সন্ধ্যা সম্মানিত দর্শক বন্ধুরা, উদ্যোক্তা বার্তার সকল শুভনেতাই যারা আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঢাকা রেডিসন ব্লুতে। এখানে একটি পণ্যের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হচ্ছে, যেটা শু ফ্যাক্টরির কুসুমকলি শু ফ্যাক্টরির আয়োজনে এই অনুষ্ঠানটা হচ্ছে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মাননীয় শিল্পমন্ত্রী জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি, এবং আছেন বিসিকের চেয়ারম্যান স্যার জনাব মুস্তাক হাসান এনডিসি, এছাড়াও আরও অনেক সম্মানিত ব্যক্তিবর্গ আছেন। এখন আমরা অনুষ্ঠানের ভেতরে আপনাদের নিয়ে যাচ্ছি। প্রোগ্রামটা একটি ভিডিওগ্রাফি চলছে। কুসুমকলি ফ্যাক্টরির যিনি সম্মানিত অনার, তার জীবনের উপর একটি প্রামাণ্য চিত্র এই মুহূর্তে প্রদর্শিত হচ্ছে। আমরা সরাসরি সেখানে নিয়ে যাচ্ছি। প্রোডাক্ট সোর্সিং, মার্কেট যাচাই ও প্রোডাক্টের গুণগত মান নিয়ে যাচাই বাছাই করেন। আমন্ত্রিত সকল অতিথিরা সেই প্রামাণ্য চিত্রটি খুব মনোযোগের সাথে দেখছেন। মাত্র 2000 টাকা আমরা আপনাদের দেখানোর জন্য সর্বাত্মক চেষ্টা করছি। খাতুন ঢাকার পাট্টায় ছোট্ট একটা ঘর ভাড়া নিয়ে কুসুমকলি শু ফ্যাক্টরি নামে জুতা বানানোর কাজ শুরু করেন। পরীক্ষামূলক স্যাম্পল বানানো ও মার্কেটিংয়ে বেশ সফলতা আসতে শুরু করে। তো আমি ভাবতাম যে কোন বিজনেস না করলে আসলে বড় হওয়া যায় না, এই চিন্তা থেকে আসলে ব্যবসাতে আসা। তো আমি যখন ব্যবসা শুরু করতে চাইলাম, দেখলাম আমার হাজব্যান্ড একটা শু ফ্যাক্টরিতে চাকরি করতো মার্কেটিং ম্যানেজার হিসাবে। তো আমি আমার হাজব্যান্ডের কাছে অনেক শু ফ্যাক্টরির গল্প শুনতাম। তখন আমি ভাবতাম যে আমি একটা ফ্যাক্টরি করব, আমার হাজব্যান্ড তো সেল করতে পারে, আমি তাহলে জুতা বানাবো। এই চিন্তা থেকেই ফ্যাক্টরি শুরু করা। ফ্যাক্টরিতে সময় দিতে না পারায় 2 বছরের ব্যবধানে কুসুমকলি শু ফ্যাক্টরি 3,60,000 টাকার দেনায় পড়ে যায়। নার্সিং পেশায় বেশ সুনাম অর্জন করার পরেও সিদ্ধান্ত নেন চাকরি ছাড়তে হবে। 2007 সাল আবারও নতুন যাত্রা। ব্র্যাকের কাছে 4 লক্ষ টাকা লোন নিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর নতুন পরিকল্পনা। একের পর এক অর্ডার আসতে থাকে। আরও বাড়তি লোনের প্রয়োজন পড়ে নাজমা খাতুনের। প্রথমবারের মতো তিনি ব্যাংক লোনের জন্য অ্যাপ্লাই করেন ইসলামী ব্যাংক বাড্ডা শাখায়। লোন পান 50,000 টাকা। 3 মাস পরে বিনা জামানতে 1 লক্ষ টাকায় উন্নীত হয়। 1 বছরের মধ্যে তা পরিশোধ করে দেয়। সততা ও মেধায় আশ্বস্ত হয়ে ইসলামী ব্যাংক নাজমা খাতুনকে 1 বছরের মাথায় বিনা জামানতে লিমিটে গিয়ে দাঁড়ায় 10 লক্ষ টাকায়। ইসলামী ব্যাংকের সহযোগিতায় ব্যবসার পরিধি আরও বাড়তে থাকে। একে একে যোগ হয় জেনিস ও বাটার মতো বড় বড় কোম্পানি। 2012 সালে 65 জন শ্রমিক রাত দিন পরিশ্রম করে চলছে নাজমা খাতুনের কুসুমকলি শু ফ্যাক্টরিতে। 2012 সালে 25 জুন ফ্যাক্টরিতে আগুন লেগে যায়। স্তব্ধ হয়ে যায় নাজমা খাতুন। সব পুড়ে ছাই। নিমেষে শেষ হয়ে যায় তার স্বপ্ন। ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড। দাঁড়িয়ে থেকে দেখলেন তার জ্বলন্ত কারখানা। স্বপ্নচারিণী দুচোখে স্বপ্ন অশ্রু হয়ে ঝরে পড়ল মাটিতে। চোখের জল মুছলেন, আবারও ঘুরে দাঁড়ান প্রত্যয়ে। ক্ষতি হয়ে গেল 1,18 লক্ষ টাকা। ক্ষতির পরিমাণ কষলেন। ব্যাংকে টাকা ছিল মাত্র 17 লাখ। সেগুলো দিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা করলেন। তিনি ভাবলেন, আবার আমাকে পারতে হবে। কর্পোরেট ক্লায়েন্ট বাটা তাকে ডেকে পাঠালেন। নাজমার ফ্যাক্টরিতে উৎপাদিত পণ্যটি টিভি কমার্শিয়াল তখনও চলমান। সাপ্লাই দিতে পারবে কিনা জানতে চাইলেন। দৃঢ়চেতা নাজমা হাসূচক জবাব দিয়ে বেরিয়ে এলেন। তার সাহসিকতা দেখে ক্লায়েন্ট সাহায্যের হাত বাড়ালেন।
25 থেকে 30 তারিখ কাজ না করলেও নাজমা খাতুন 65 জন কর্মীর বাড়ি বাড়ি গিয়ে বেতন পরিশোধ করে দেন। কাগজপত্র পুড়ে যাওয়ায় কর্মীরা ওভারটাইম না করেও দাবি জানায় এবং তিনি সে দাবিও পূরণ করেন। নাজমা খাতুন সাপ্লায়ারদেরকে ডেকে ফ্যাক্টরি ভিজিট করালেন। মিজানের চাচার ফ্যাক্টরি শেড করার জন্য জমি দেন নাজমাকে। 65 জন কর্মীর মধ্যে বাছাই করে 18 জনকে থাকা খাওয়ার ব্যবস্থা করে আবার ফ্যাক্টরি চালু করেন নাজমা। এক সপ্তাহে 3টি মেশিন ধারে চলল ফ্যাক্টরি। নতুন উদ্যমে কুসুমকলি শু ফ্যাক্টরির আবারও যাত্রা শুরু হলো। ফ্যাক্টরি 6 মাসে ঘুরে দাঁড়িয়ে 1 কোটি টাকা প্রফিট করে। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি নাজমা খাতুনকে। 2019 সাল ব্যবসার পরিধি আরও বাড়তে থাকে। বাটা, কুসুমকলি ও ফাইন্যান্স কোম্পানির মধ্যে ট্রাইপার্টি এগ্রিমেন্ট হয়। ফাইন্যান্স কোম্পানি ঠিক সময়ে লোন ডিসবার্সমেন্ট না করায় বিপাকে পড়ে কুসুমকলি শু ফ্যাক্টরি। ইম্পোর্টকৃত বাটার সোল কাস্টমসে 3 মাস আটকে থাকে। ফাইন্যান্স কোম্পানির ডিসবার্সমেন্টের কারণে বাটাকে 20% পেনাল্টিতে প্রোডাক্ট ডেলিভারি দিতে বাধ্য হয় কুসুমকলি শু ফ্যাক্টরিকে। 2019 সালে 3,50,00,000 টাকার ক্ষতি হয়ে যায় নাজমা খাতুনের কুসুমকলি ফ্যাক্টরির, যার ফলশ্রুতিতে মানে লিকুইডিটির অভাবে বে এবং অ্যাপেক্সের মতো কোম্পানির অর্ডার বাতিল হয়ে যায়। কর্মীদের স্যালারি বন্ধ হয়ে যায়। পার্টিকে পেমেন্ট দিতে পারে না নাজমা খাতুন। নাজমা খাতুন সিদ্ধান্ত পরিবর্তন করেন, আর কোনো কর্পোরেট কোম্পানির সাথে ব্যবসা করা যাবে না। তিনি আবারও লোকাল মার্কেট ধরার চেষ্টা করেন। পেয়ে যান অভিজ্ঞতা সম্পন্ন মার্কেটিং ম্যানেজার। 2 লাখ টাকার স্যালারি দিয়ে তাকে নিয়োগ দেন। অথচ সেই সময় র ম্যাটেরিয়াল কেনার মতো টাকা নেই। মেধা, মনন আর কঠোর সিদ্ধান্ত তাকে নিয়ে যায় মাঝারি উদ্যোক্তার খাতারে। মানে আপনার ফোনের কথা শুনে বুঝলাম আপনি মানে মার্কেটিংয়ে কাজ করেন জুতা কোম্পানি। যে মার্কেটিংয়ে আমি একটা কোম্পানিতে চাকরি করি। অন্য কোম্পানিতে যাবেন? হ্যাঁ, যদি আমার মানে মন মতন হয় তাহলে যাওয়া যাবে। 2019 সালে অর্জন করেন এসএমই উদ্যোক্তার পুরস্কার। কঠোর পরিস্থিতির মধ্যে দিয়ে বেড়ে ওঠা নাজমা এক আবশ্যিক নাম। করোনা পরিস্থিতির মধ্যে যেখানে সবাই ব্যবসাকে গুটিয়ে নিচ্ছে, সেখানে নাজমা খাতুন বীর দর্পে এগিয়ে যাচ্ছে। নাজমা খাতুন ও তার কুসুমকলি শু ফ্যাক্টরি। আমি মানুষ যেমন সন্তানকে অনেক যত্ন নিয়ে লালন পালন করে, আমি ঠিক আমার এই প্রোডাক্টকে আমি সেই সন্তানের মতো লালন পালন করে মানুষ করছি। আমি এত যত্ন নিয়ে করি, আমি মনে করি যে আমার থেকে ভালো জুতার কেউ বানাতে পারবে না। চমৎকার একটি অডিও ভিজুয়াল প্রেজেন্টেশন আমরা দেখলাম, যার মাধ্যমে আসলে অল্প সময়ে একটি চোখ ভরা স্বপ্নের ছোট্ট একটি মেয়ের সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরা হলো। সেই 14 বছরের ছোট্ট মেয়েটি চোখ ভরা স্বপ্ন নিয়ে সে একটু একটু করে পা বাড়িয়েছে এবং যেখানে তিনি শুরু করেছিলেন শুধুমাত্র একজন কর্মী দিয়ে, আস্তে আস্তে সেখানে তার স্বপ্নের মাধ্যমে, স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে তারই তৈরি ফ্যাক্টরিতে আজ 300 কর্মী রয়েছেন যারা তার আন্ডারে কাজ করছেন। তিনি শুধুমাত্র নিজে স্বপ্ন দেখেননি, তিনি আরও অসংখ্য মানুষকে স্বপ্ন দেখিয়েছেন এবং ঘাত প্রতিঘাত প্রতিকূলতা বিভিন্ন রকমের আমাদের যেই সব বাধাগুলো থাকে তাকে অতিক্রম করে আমাদের সকলের জন্য একজন আদর্শ হিসেবে দাঁড়িয়েছেন। যে কত অল্প পুঁজি নিয়ে, মাত্র 20,000 টাকা, সেই 20,000 টাকা নিয়ে আজকে তিনি কোটি টাকা কিভাবে উপার্জন করতে হয় তা আমাদের সামনে তুলে ধরেছেন, সাহস জাগিয়েছেন, সবচেয়ে যা বেশি করেছেন তা হচ্ছে স্বপ্ন দিয়েছেন, যাতে করে আমরা আশা করতে পারি যে আমরা আগামীর পথগুলোতেও এমন আরো অসংখ্য উদ্যোক্তা পাবো। এবং সবচেয়ে আনন্দের এই জন্য যে তিনি একজন নারী। আমরা একবার জোরে করতালি দিই আমাদের সেই নাজমা খাতুন আপার জন্য।
এই যে আমাদের পথ চলা, আজকে আপনারা জানেন আপনাদের সকলে এখানে একত্রিত হওয়ার পিছনে যে মূল উদ্দেশ্য তা হচ্ছে আপনাদের সকলের সাথে একটা চমৎকার সময় কাটানো এবং সেই সাথে সাথে দুটি নতুন প্রোডাক্ট উন্মোচন করা। যেহেতু করা হবে এবং তার নাম আমি এক্ষুনি বলতে চাইছি না, কারণ একটা ছোট্ট চমক রয়েছে আপনাদের জন্য। আমরা চাই এই চমৎকার উপস্থাপনার মধ্য দিয়ে আপনাদের সামনে আমরা একটু চমকের সাথে সেই দুটি নাম এবং আমাদের প্রোডাক্টটি যার আজকে থেকে পথ চলা শুরু হবে তাদেরকে আপনাদের সামনে উপস্থাপন করি। তো আপনাদের সামনে চমৎকার একটি উপস্থাপনা নিয়ে মঞ্চে আসছে জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থা। আমরা জোরে করতালি দিয়ে তাদেরকে স্বাগত জানাই আমাদের রাজশাহী ঐতিহ্যবাহী গম্ভীরা গোষ্ঠী। তোকে তাবৎ মূল্য ধরে ধরে আমি হয়রান হয়ে গেল। আর তুই এখানে এসে ছোড়ার সাথে কি করছিস? আসসালামু আলাইকুম স্যার। আমার দোষ নাই না, আমার দোষ নাই। ওয়ালাইকুম আসসালাম। আর বুলবুলির সাথে তুমি কি শুরু করেছো? স্যার এই যে আমি একটা জুতার মার্কেটিং করি স্যার। হ্যাঁ। এই জুতা খুব সুন্দর, সুলগুলো খুব ভালো, টিকসই, মজবুত এবং খুব মোলায়েম। পায়ে দেখে শান্তি স্যার। সেজন্য আমি ওই ম্যাডামকে একটু করানোর চেষ্টা করছিলাম। যদি নেয় আচ্ছা হ্যাঁ। ঘটনা তোমার আমি বুঝতে পারছি না যে তুমি আমার বুলবুলির সঙ্গে কি ব্যাপারটা কি তোমার মতলবটা কি কও তো? না স্যার, না স্যার কোনো মতলব নেই স্যার। কোনো মতলব নাই? না স্যার। এই খেসি আমি তোর নানির স্যান্ডেল কিনার লাগে কষ্ট করে পয়সা করি জোগাড় করে রেখেছি। হ্যাঁ আরে পয়সাটা গেল উঠে টাকা কিনা
না না হ্যাঁ এই ঢাকা চলে এসেছি তো হ্যাঁ তাই যে বাজারে গেছি জুতা দেখতে জুতা দেখতে জুতা দেখতে যে আমি পিয়ারা মাখাটা খাই নিয়েছি রেসে খাই নিয়েছি তাই টাকা বুঝলো তোর ঘটনা আমি বুঝতে পারবো তো এই ছোড়াই এখানে তোর পিছন লাগলো কেন রে না না আমি জানি না আমি মানে বাজারে গেছি জুতা দেখতে আর সামনে কাছে পিছনে গেছি গো হ্যাঁ কি ব্যাপার হ্যাঁ বলো আপনার পরে দেখে হ্যাঁ শুনলাম এটা না না ধরবে টিকসই মজবুত এবং খুব সুন্দর গায়ে খুব আরাম এই কাদা পানি ঝড় বৃষ্টি যেখানে খুশি সব চালায় কোনো রকমের কোনো প্রবলেম নাই আপনি জোটি আপনার সর্বনিম্ন 5 বছর করতে পারবেন স্যার এই একটা কথা স্যার না না তুমি আমাকে বোকা পেয়েছো বাবা কাছে হ্যাঁ খেপি ছোট মানুষ এই ছোট মানুষ ভুল ভাগ করতে পারে আমিও কি খেপির মতন ছোট নাকি গো যাও যাও এসে থেকে যাও যাও এখানে যাও যাও বৌদি অন্যান্য করে জায়গা পাও না নাকি তোমার স্যান্ডেল ভালো হলে এই রাস্তার পথে তুমি স্যান্ডেল বিক্রি করা বেড়াতে কি অবশ্যই ভালো স্যার আপনি একবার পরে দেখুন না আপনার বিশ্বাস হচ্ছে আমার পড়ার পরে এখন করে দেখ না পরে স্যার পরে এটা কি স্যান্ডেল এটা কোনো ব্যাপার না স্যার এটা ওয়ার্কআউট করতে এটা ঠিক করে দেবো স্যার আপনি কোনো টেনশন করবেন না এই স্যান্ডেলের মানে এই যে সমস্যা না আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি স্যার আপনি কোনো চিন্তা করবেন না আমি ঠিক করে দেবো আপনি স্যান্ডেল মিনিমাম 3 থেকে 5 বছর করবেন স্যার আমার কত বোকা পাবে না তুমি যাও যাও এই রে ছবি না না আমি তো কাপড় মূল্য বুঝে দিল হয় না হ্যাঁ এই যে এখানে আমরা আছি কিছু গান দিতে ওই যে আমাদের রেনকো নানা হাতে কইলে যে নানা তোমাকে তো এই ঢাকাতে যেতে হবে একটু গান গাইয়ে আসতে হবে তো রেনকো নানার কথা শুনে আমি এঠে আসে আমার মনটা ভরে গেল শুনে শুনে হ্যাঁ আরে খেতি আমি ডিমের কথা কহিনি তো আমি কহু কুসুম কলি না রে খেতি না এই যে ফিনকা দুটার কথা কহু হ্যাঁ ফিনকা দুটার কথা কহু না
স্যান্ডেল রে, স্যান্ডেল জুতা এর কথা তো ফের দিতে হবে, তুই বুঝিস না তো? না না ওই জুতা তো বুঝলাম, কিন্তু বিনকা খাইতে হয় না, পড়তে হয় না। লাভের বোকার মতো ডকডক করে বাইরে গেছে, কিন্তু কথা বুদ্ধি শুদ্ধি হচ্ছে না। হ্যাঁ, আরে খেপি জুতা তো পায়ে পড়ে রে। আমি তো জানি না জুতা পায়ে পড়তে হয়। হ্যাঁ, ওই বিনকা কি? ও কুসুমকলি। কুসুমকলি হচ্ছে এই জুতার ফ্যাক্টরি। ও না না, আগে কবি তো আমি মনে কিছু নেই, খাইতে হয়। তুই বুঝতে পারলি তো কথাটা? খাইতে হয় না, এই জুতার ফ্যাক্টরি হচ্ছে কুসুমকলি। কুসুমকলি তোলে শুনে শরীরে ধর। হে না না কুসুমকলি বানাই সেটা হতে এটা না কুসুমকলি বানাই সেটা হতে আমি তোকে ভিনকা জুতা কিনে দিব। আমার কথা শুন আগে। আর তুই এত জেদ করছিস কেন? তুই আমার কথা শুন না তে। তুই তো বড় হচ্ছিস, হ্যাঁ? যখন বড় হচ্ছিস তোর তো বিয়ে শাদী দিতে হবে। আমি মহাপত্র পেয়ে গেছি। হ্যাঁ, কথা বলছিস কেন? সময় হলে দেবো, তোর বিয়ের বয়স হলেই আমি দিব। হ্যাঁ, বয়স হয়ে গেছে গো। আচ্ছা দেবো নি, একটু কথা হচ্ছে। বুঝলি না না এই হনুমান হচ্ছে না না, ওই যে টিভিতে দেখিস না গো। হ্যাঁ, যত দেখি তো হনুমান যত হনুমান না না না, ওই যে টিভিতে নাইট নায়িকা ওই যে বিহার করে না, নানা যদি দেশ বিদেশ কাহানি, ওই দেশ বিদেশে না নদীর ধারে নতুন ঘর বুঝতে যায় না হনুমান বলে। আরে খেপি, তোকে আমি এত করে কখনো তুই দু কলম লেখাপড়া শিখে খেপি, দু কলম লেখাপড়া শিখ, তুই হার কথা কানেই দিলি না। এমনি টেন পাস করে বসে আছিস আর বলে লেখাপড়া করে থাকো। দুই বছর টাকা দিয়ে টেন পাস করে ফেলেছি। কি করেছিস? টেন পাস করে ফেলেছি। 10 পাস করে ফেলেছিস? কথাবার্তা শুনছো গো নানা নানিরা? এই খেলে কি করে পাস করলি? কি করে না তো দুটো ভুলে গেছিল। ওই যে কোর্স দিয়ে আমরা চলে যাচ্ছি, খেলছিল। দৌড়াদৌড়ি খেলতে খেলতে না না দেখছি এক বিয়ে এসে দেখো ও আমি একটু দেখে বসে করতে করতে দেয় না। আর আমি কি করেছি জানিস? আমি ওই যাই ট্রেন দেখে না এক লাখ ট্রেনে পুরো উঠে এই বগি থেকে ওই বগি লাফছি, আমি পাস হয়ে গেছি। দুটো কাপিয়ে করে ফেলেছি না। এর থেকে 10 পাস? আরে খেপি, তো খেলি আমি ধৈর্যটা করে গেছি। আর এই স্যান্ডেলটা দিয়ে দে, দিয়ে দে।
স্যার আমার যে স্যান্ডেলটা খুব মজবুত এবং ফিক্সড, সেটা হলো আপনার যে র ম্যাটেরিয়াল যেটা আছে, হ্যাঁ সেটা হলো আপনার হ্যাঁ এক্সচেঞ্জ যে র ম্যাটেরিয়াল আছে সেটা হলো আপনার আইজা বাজার কাপড়। আর যে ছোটটা আছে না, ছোটটা এই ছোটটা আছে নেদারল্যান্ডের হেল। আচ্ছা আচ্ছা। এবং আমাদের কোম্পানি সুন্দর সুন্দর মহিলা ও ছেলে দক্ষ কর্মী যারা তাদেরকে দিয়ে আমাদের স্যান্ডেল তৈরি করা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা, খুব ভালো ভালো কথা। আচ্ছা আরেকটা কথা স্যার, স্যার সেটা হলো কি যে আমাদের এই কোম্পানি 24 ঘন্টা কাস্টমার সার্ভিস দেওয়া। হ্যাঁ গো, 24 ঘন্টার মধ্যে স্যার। হ্যাঁ গো, কোনো সমস্যা নেই স্যার, কোনো সমস্যা নেই বলবেন আমি ঠিক করে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ গো, 24 ঘন্টার ভিতরে যদি স্যান্ডেল ছিঁড়ে যায়, জি স্যার, এই স্যান্ডেলের কোনো দাম থাকলো গো? হ্যাঁ স্যান্ডেল তুমি যাও এখানে, যাও 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 তুমি যাও যাও, তুমি এখানে আসবে দেখো। হ্যাঁ খেপি, আমি যে কথা বলছিল হানিমুন হানিমুন হনুমান না হানিমুন। মানুষ বিয়া শাদী করার পর, ছেলে মেয়ে বিয়া শাদী করার পর হানিমুনে যায়। তোলে শুনে শুনে নেয় ডাক্তার মা একটা জুতে এই নাজমা আপার ফ্যাক্টরিতে অর্থাৎ কুসুমপুলির ফ্যাক্টরিতে তৈরি হয়েছে। আজকে কিন্তু এই জুতার উদ্বোধন হবে। হ্যাঁ আমি তো দিতে দিতে পাগল হয়ে গেল রে খেপি। তোকে আমি আর কি করে দিব? নাজমা নানি কেডা এই কথা বলছিস? এই নানা নানির কথা কইতে গেলে মেলা কথা চলে আসবে, মেলা কথা চলে আসবে। তাছাড়া এখানে যে বড় বড় নানা নানি গিলা, শিক্ষিত জ্ঞানী গুলি নানা নানি গিলা আছে, ফুটেজটা দেখলো, আমিও দেখলো, বুঝলি না নানারা? এই নানির জীবন কাহিনী দেখে হার চোখে পানি পানি চলে এসেছে। এই নানি জীবন সংগ্রামী নানি, এই নানি যে জীবনের সাথে সংগ্রাম করে আজ এতদূর পর্যন্ত আসা গেছে, এটা কিন্তু চারটাখানি কথা না। তাই এই নানিকে আমরা আমাদের পক্ষ থেকে একটা সেলুট মারছি। নানি তুমি যুগ যুগ জিও। হ্যাঁ যে কথা বলছি, এই নাজমা নানি জীবনের প্রথম থেকে শুরু করে ফুটেজে দেখে। কিন্তু এর মধ্যে একটা কথা আছে, শুন, আর কথাটা যদি ভালো করে শুন। কথা হচ্ছে যে এই যে আমাদের নানিটা এত যে কোটিপতি, এত বিশাল ফ্যাক্টরির একটা মালিক, হ্যাঁ, তো নানিকে দেখে শুনে মনে হচ্ছে না যে এত বিশাল ফ্যাক্টরির মালিক। এই নানি একজন মমতাময়ী মা, এই নানি একজন স্বামী ভক্ত নানি, এই নানি একটা মনীষী নানি, যেটা নানা নানিরা বুঝতে পারছে আমার কথাতে। এই নানি সন্তানের ভালোবাসা, আদর, স্নেহ দিয়ে গড়া। এটা স্বাস্থ্যসম্মত জুতা। কি দিয়ে বানাবো? এই একটা সুন্দর কথা। রে তোর বুদ্ধি হয়েছে, আমি বুঝতে পারছি। হ্যাঁ এবার আমি তো এই ডাক্তারি জুতাটা, ডাক্তার মার জুতাটা একবারে সিধা সাদা চামড়া দিয়ে এই জুতাটা বানানো। কিন্তু বুঝলি কিছু কিছু কোম্পানি আছে, জুতার দোকানে দিলে আছে,
একটা রিগিলা আছে, আরে খোদারে আল্লাহ, ফোম ঢুকাচ্ছে, তারপরে ওই যে রেক্সিন ঢুকাচ্ছে, ঢুকিয়ে বলছে ডাক্তারি জুতে, এটা ডাক্তারি জুতে। কিন্তু না, এই নানির কাছে মিছা কথা ভ্রুক্ষেপ নাই। হ্যাঁ, এই নানি মিছা কথা বলে না তো দেখ মেলা কথাবার্তা করবো, এই মেলা কথাবার্তা গুলার মধ্যে এভাবে এভাবে চলে গেলে হবে। তুমি আবার এই যে আমি যে জুতার মার্কেটিংটা করছি স্যার, সরি ভুল বলি ম্যাডাম, আমার আপনি এতক্ষণ যে ভূমিকা জুতার কথা বললেন, হ্যাঁ তো স্যার এই কোম্পানির মালিকের এত প্রশংসা করলেন এবং এই যে র ম্যাটেরিয়াল যেগুলো মানে বাস্তব চামড়া দিয়ে তৈরি করা, এইরকম কোম্পানির সাথে যদি আমি কাজ করতে পারি স্যার, তাহলে আমি এই কোম্পানি ছেড়ে দেবো, এই কোম্পানিটা আপনি করতাম আজকে থেকে। যদি স্যার একটু সব কিছু একটু উপকার করে, যদি আপনার এই নাজমা আমার সাথে একটু পরিচিত হয়ে আমার চাকরিটাও করে দিলে স্যার, আমি ফ্রিতে দোকান মার্কেটিং করবো স্যার, এই দোকান আমি বিক্রি করবো না স্যার। আমার এই আঠা যে বললে আমি আর মার্কেটিং করতে চাই না, আমি ফ্রিতে দোকান কাজ করতে চাই আচ্ছা ঠিক আছে, আমি করে দেবো। হ্যাঁ ঠিক আছে। আমি নানকি করেছি সবলা খেয়ে দিবে খেবি, হ্যাঁ তুই নাচবো নানি দেখবি তো। তো আমি কহতে চাচ্ছি নাচবাবু, হ্যাঁ এই আমার লাটনি তোমাকে দেখার লাগে ব্যাকুল হয়ে আছে। তুমি যদি আসতে আমাদের এই আমাদের মাঝখানে আয়সা যদি একটু আমার লাটনির সঙ্গে কথা কয়ে তাহলে খুব ভালো হতো। সময়ের অভাবে মেলার কথা থাকে, যদি আসো তাহলে খুব ভালো হয় নানি। হ্যাঁ খুব ভালো হয়। আপনারা দেখতেই পাচ্ছেন বেশ জাঁকজমকপূর্ণভাবে পালকিতে করে আসলো আমাদের মিস্টার
মার্ক এবং বেনিকা। এই মিস্টার মার্ক এবং বেনিকা কি তা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে ঘোষণা করবার জন্য আমি মঞ্চে আসতে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, সম্মানিত এমপি, মাননীয় মন্ত্রী, শিল্প মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সেই সাথে সাথে অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসতে বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মুশতাক হাসান, এনডিসি চেয়ারম্যান, বেসিক বাংলাদেশ। মঞ্চে আসতে আরো অনুরোধ জানাচ্ছি সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মনিরুল মওলা, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। জোর করতালি দিয়ে আমরা তাদেরকে মঞ্চে আমন্ত্রণ জানাই। এবং আমি বিশেষভাবে অনুরোধ জানাবো আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে, আজকে আমাদের এই কুসুম কলি যে নতুন দুটি প্রোডাক্ট তাদের মোড়ক উন্মোচন করতে যাচ্ছে সেটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার জন্য আমরা জোরে করতালি দিই এবং সেই সাথে সাথে আমরা আশা করব আমাদের এই নতুন দুটি প্রোডাক্টের শুভ উদ্বোধন হবে। কুসুমকলিকে ধন্যবাদ জানাই, তাদের যে নতুন প্রোডাক্ট লঞ্চিং সেখানে আজকে উপস্থিত আছেন আমাদের বিসিকের চেয়ারম্যান, আমাদের ইসলামী ব্যাংকের যে চেয়ারম্যান সহ সকল যারা বিসিকের, এবং আজকে আপনারা যারা উদ্যোক্তা আছেন, এখানে যারা ডিলার্স আছেন, বিভিন্ন জায়গা থেকে, বাংলাদেশের সব জায়গা থেকে এসেছেন আপনাদের কনফারেন্স। আমি উত্তর সফলতা কামনা করে আজকে যে প্রোডাক্টগুলো, বিশেষ করে বাংলাদেশে যেটি মাল্টিন্যাশনাল কোম্পানিরা যারা একচেটিয়া এগুলি করছিল, আজকে আমাদের দেশীয় যারা উদ্যোক্তা তারাও সেই নতুন বাজারে প্রবেশ করলো, এবং বিশ্বে আমি মনে করি যে আজকে কুসুমকলি বিশেষ করে তার যে সংগ্রামী ইতিহাস আমরা দেখলাম, বাংলাদেশেরও আমরাও স্বপ্ন দেখি, বঙ্গবন্ধুর স্বপ্ন দেখেন, এবং সেই স্বপ্ন থেকেই বাংলাদেশের আজকে অভ্যুত্ত মাননীয় প্রধানমন্ত্রী, এবং আমরা যে 21-এর স্বপ্ন দেখি, আমরা যে 31-এর স্বপ্ন দেখি, সেটাও ইনশাল্লাহ আমরা আশা করি সেই জায়গায় পৌঁছে যাব। সকলকে আজকে এখানে সম্মিলিত হওয়ার জন্য আমার পক্ষ থেকে, শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে, বিসিকের পক্ষ থেকে এবং মাননীয় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ স্যার। সুতরাং আরো একবার জোর করতালি দিয়ে মিস্টার মার্ক এবং বেনিকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে মঞ্চে আসবার জন্য, এবং সেই সাথে সাথে আনুষ্ঠানিকভাবে আমাদের দুটি নতুন প্রোডাক্টের শুভ উদ্বোধন ঘোষণা করবার জন্য। আশা করব আমরা এই লঞ্চিং উদ্বোধন ঘোষণা করলাম এই প্রোডাক্ট। থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। আমি এবার আমাদের সম্মানিত সকল অতিথিদেরকে অনুরোধ করব আবারও আসন গ্রহণ করবার জন্য। আমরা আমাদের আজকের এই আয়োজনের বাকি পর্বটিও আমরা চাই সুশৃঙ্খলভাবে আমরা পরিচালনা করতে। আপনাদের সবাইকে অনুরোধ করব আবারও আসন গ্রহণ করবার জন্য, এবং সেই সাথে সাথে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আর এবার আমরা যেই মানুষটির স্বপ্নের জন্য আজকে আমরা এই ভিনকা এবং মিস্টার মার্ককে আমরা আমাদের এই পথ চলায় পেয়েছি, তার কাছ থেকে আমরা কিছু শুনতে চাই। আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাবো আমাদের সেই বিশেষ মানুষটি নাজমা খাতুন। মঞ্চে আমি আপাকে আমন্ত্রণ জানাচ্ছি। নাজমা খাতুন। আসসালামু আলাইকুম।
সর্বপ্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আজকে এখানে দাঁড়িয়ে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি শুধু কাজ করেছি আর কিচ্ছু করিনি। আমি শুধু স্বপ্ন দেখেছি আর কিচ্ছু করিনি। আমি স্বপ্ন দেখতাম বড় হব, এখন মনে হয়নি বড় হয়েছি, আরো বড় হতে চাই। এতদিন শুরুতে একাই লড়াই করেছি, এরপরে আমার বাবা আমাকে সহযোগিতা করেছে, আমি অসংখ্য মানুষের সহযোগিতা পেয়েছি, আমি অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছি। আমি ধন্যবাদ জানাই আমাদের প্রধান অতিথি, আমাদের শিল্প মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়কে। আমি শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে অনেক সহযোগিতা পেয়েছি। আসলে এই বড় হওয়ার পিছনে অনুপ্রেরণা হচ্ছে মানুষের ভালোবাসা, মানুষের আত্মবিশ্বাস। মানুষ আমাকে খুব বিশ্বাস করে, এই ভয়টা আমার পিছনে খুব কাজ করেছে যে আমি যেন মানুষের সেই ভালোবাসার মূল্য দিতে পারি, আমি যেন মানুষের সেই আস্থার মূল্য দিতে পারি। আমার যখন ফ্যাক্টরিটা আগুনে পুড়িয়ে গেছিল তখন আমি প্রথম দিনই শুধু কেঁদেছিলাম, এরপরে আর কাঁদিনি। আমি সর্বপ্রথম বিসিকের প্রিন্সিপাল স্যার আব্দুল ওদুদ স্যার, যে সাবেক প্রিন্সিপাল ছিল, স্যারকে ফোন করলাম। স্যার আমার তো সব শেষ। স্যার আমাকে একটা কথা বলেছিল, নাজমা আপনার ফ্যাক্টরি পুড়েছে তো কি হয়েছে, আপনার ভিতরে যেটা আছে সেটা পুড়ে নাই, আপনি আবার পারবেন। সেই কথাটা আমাকে খুব সাহস জুগিয়েছিল। আমার কাছে একদিনের জন্য মনে হয়নি যে আমি পারবো না, শুধু মনে হয়েছিল যেটা আমি কষ্ট করে অর্জন করেছি সেটা হয়তো শেষ হয়ে গেছে। আমি তারপরের দিন থেকে আবার শুরু করেছিলাম যে কিভাবে আমি আবার দাঁড়াবো, কিভাবে আমি আমার ফ্যাক্টরি পরিচালনা করব। আমার 1,18,00,000 টাকা পুড়ে ক্ষতি হয়েছিল, আমার ব্যাংকে ছিল মাত্র 17,71,000 টাকা। সেটা দিয়ে আমি প্ল্যানিং করে আমি আবার আমার ব্যবসা দাঁড় করিয়েছি। আমাদের বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিল সোনার বাংলাদেশ গড়ার, আর সেই সোনার বাংলাদেশ গড়ার কাজ মানে আমিও করে যাচ্ছি। আমি কাজ করতে চাই, আমি সরকারের কাছে এখন সহযোগিতা চাই। আমি কখনো কোনো সরকারি ব্যাংকে যাইনি, কিন্তু আমি এখন সরকারের কাছে সহযোগিতা চাই অনেক বড় কাজ করার জন্য। আসলে একাই তো অনেক বড় কিছু করা যায় না। আমি এতদিন 15 বছর ধরে আমি জুতার ব্যবসা করছি। আমি যেটা করেছি আমার কাছে 15 বছরে মনে হয়নি আমি সফল হয়েছি। আমি এটুকু বলতে পারি, একটা বিল্ডিং করার জন্য যেমন ফাউন্ডেশন দরকার, এই 15 বছর শুধু ফাউন্ডেশনের কাজ করেছি। আমি এখন কাজ করতে চাই, এখন আমি সমাজের জন্য করতে চাই, দেশের জন্য করতে চাই, আমার ফ্যামিলির জন্য করতে চাই, যারা আমাকে বিশ্বাস করে তাদের জন্য করতে চাই। তো আমি সরকারের কাছে এই সহযোগিতা চাই এবং আমি বিশ্বাস করি আমি এটা পাবো। আমার 2019-এ আমার একটা ব্যবসা খুবই খারাপ গিয়েছিল একটা ইম্পোর্ট জনিত কারণে। তো এমন অবস্থা হয়েছিল আমার 3.5 কোটি টাকা লস হয়েছিল গত 2019-এ। আমি আমার ফ্যাক্টরিতে 3 মাসে ওয়ার্কার স্যালারি দিতে পারিনি, আমি আমার যারা সাপ্লায়ার ছিল তাদের পেমেন্ট দিতে পারিনি, আমি ব্যাংকে টাকা দিতে পারি নাই। কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে না, এরকম দিন আমার থাকবে না। আমি সেই কঠোর পরিশ্রম করে সঠিক সিদ্ধান্ত নিয়ে আমি আবার উঠে দাঁড়িয়েছি। আমি ধন্যবাদ জানাই বিসিকের চেয়ারম্যান স্যারকে, যে বিসিক থেকে আমি অনেক ট্রেনিং করেছি। যদি বিসিকে এরকম ট্রেনিং না করতে পারতাম তাহলে আমার ফাউন্ডেশনটা মনে হয় এত মজবুত হতো না। যখন আমি প্রথমে মাত্র আমি 20,000 টাকা নিয়ে আমার ব্যবসা শুরু করেছিলাম, যখন দেখলাম যে আমার বিজনেসের লস হচ্ছে তখন আমি উত্তরণের উপায় খুঁজতে থাকি। আমি একদিন পত্রিকাতে পেয়ে যাই যে বিসিকে উদ্যোক্তা উন্নয়ন ট্রেনিং চলছে, কিভাবে নতুন ব্যবসা করবে, কিভাবে ব্যবসা সম্প্রসারণ করবে। তখন আমার ওই পত্রিকা পড়ে আমার কাছে মনে এত সাহস হয়েছিল
যে আমি পারবো, আমি ওখানে ট্রেনিং করবো। আমি 2 সপ্তাহের একটা ট্রেনিং করে আমি শিখে যাই যে ব্যবসা কিভাবে পরিচালনা করতে হয়। আমি বিসিক থেকে একাধিক ট্রেনিং করেছি, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, এক্সপোর্ট মার্কেটিং। আমি বিভিন্নভাবে আমি শিখেছি ব্যবসা কিভাবে করতে হয়। আমি কাজ করতে জানি। আমি একদম জুতা, আমাদের মন্ত্রী মহোদয় জানে, আমাদের মন্ত্রী মহোদয় কিন্তু জুতার জগতের এলাকার লোক। মন্ত্রী মহোদয়ের সাথে আমার 2 দিন আগে কথা হয়েছে। স্যার আমাকে বলছিল যে জানো আমাদের এলাকাতে না মাথায় টুপিতে করে জুতা বিক্রি করে কে? আমার এলাকার লোক। ঘরে বসে বউ বাচ্চা নিয়ে জুতা বানায় আমার এলাকার লোক। কিন্তু স্যার আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যে আমি যেমন জুতা বানাতে জানি, আমি বড় স্বপ্ন দেখতে জানি। আমি বিশ্বাস করি বড় স্বপ্ন না দেখলে, যখন আমি বড় স্বপ্ন দেখি আমার মনের মধ্যে চ্যালেঞ্জ চলে আসে যে আমি সেখানে পৌঁছাবো। আমি কখনো আমার লক্ষ্য থেকে কখনো এক বিন্দু আমি মানে বঞ্চিত হই নাই। আমি সব সময় আমি লক্ষ্য নির্ধারণ করে কঠোর পরিশ্রম করে গেছি। আমার ফ্যাক্টরি যখন আমি কর্পোরেট বিজনেস করি, সারাদিন আমি মার্কেটে কাজ করেছি। আমি ধন্যবাদ জানাই ইসলামী ব্যাংককে। ইসলামী ব্যাংক আমাকে আমার জীবনে উপরে ওঠার সিঁড়ি হয়েছিল। আমি উপরে ওঠার জন্য যেমন সিঁড়ি দরকার, ইসলামী ব্যাংক ঠিক সিঁড়ির মতো আমার পাশে দাঁড়িয়েছিল। ইসলামী ব্যাংক আমাকে শুধু ইনভেস্টমেন্টই করেনি, ইসলামী ব্যাংক আমাকে গার্জিয়ানের মতো সাপোর্ট দিয়েছে। আমি মেয়ে মানুষ, আমার ঢাকা শহরে কিন্তু আমার কোনো আত্মীয় নাই, একেবারে কেউ নাই। একেবারে আমার বাবা ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসেছিল, আমার দাদা শুধু তার মামাতো ভাইয়ের সাথে বাংলাদেশে এসেছিল বলে আমার কোনো আত্মীয় স্বজন বাংলাদেশে নাই। তো আমি ইসলামী ব্যাংকে আত্মীয়র মতো পেয়েছি, গার্জিয়ানের মতো পেয়েছি। আমি যে কোনো কাজ শুরু করার আগে আমি ইসলামী ব্যাংকের অনেক বড় বড় সাহেবদের কাছে গেছি। এমনকি আমাদের যে এখন এমডি স্যার আছে, স্যারের কাছেও আমি বসেছি 2016 সালে। স্যার আমার একটা শোরুম উদ্বোধন করে দিয়েছিল এবং খুব ভালো লাগলো। আমি গত কয়েকদিন আগে যখন স্যারের রুমে ঢুকি, স্যার আমাকে দেখেই বলছে আপনার দিনটা কেমন চলছে। তো মানে আমার ইসলামী ব্যাংকের সাথে এরকম আমি ব্যবসা শেখার পিছনে আসলে যেমন ইসলামী ব্যাংক মানে ইসলামী ব্যাংকের কাছে আমার ব্যবসার শিকড় গজিয়েছিল। আমাকে ইসলামী ব্যাংক সিঁড়ির মতো পাশে দাঁড়িয়েছিল। এখন আমি চাই যে বিজনেস কিভাবে করতে হয় এটা 15 বছরে শিখেছি, এখন বিজনেস করতে চাই। এবং আমার স্বপ্ন যে আমি ইয়া থেকে বাংলাদেশের রিক্সাওয়ালা থেকে প্রাইম মিনিস্টার পর্যন্ত যেন আমার ব্র্যান্ডের জুতা পরে। তো আমি 2টা ব্র্যান্ড নিয়ে কাজ শুরু করেছি। আমার ভিনটা হচ্ছে মানে লো লেভেল থেকে মিড লেভেল পর্যন্ত, এবং ডক্টর মার্ক হচ্ছে একেবারে টপ লেভেলের ব্র্যান্ড। আমি বাংলাদেশের সব থেকে টপ ব্র্যান্ডগুলোর কাজ করেছি। আমি জানি একটা ভ্যালুয়েটেড জুতা কি দিয়ে বানাতে হয়, কিভাবে বানাতে হয়। আমি তার থেকে আন্তরিকতার সাথে আমি আমার ব্র্যান্ডের কাজ করব। একটা মা একটা বাবা যেমন অনেক যত্ন নিয়ে অনেক কষ্ট নিয়ে করে তার সন্তানকে লালন পালন করে, আমি আমার ব্র্যান্ডকে আমার এই প্রোডাক্টকে আমি আমার সন্তানের মতো ভালোবাসি। এবং আমি মনে করি সেই যত্ন নিয়ে আমি আমার প্রোডাক্ট বানাবো। এবং আমি চ্যালেঞ্জ করি, আমি প্রোডাকশন জানি, আমি মার্কেটিং জানি, আমি কস্টিং জানি, আমি সোর্সিং জানি, আমি ডেভেলপমেন্ট জানি। আমার থেকে বাংলাদেশের কেউ ভালো জুতা করবে সেটা আমি মনে করি না। আমি মনে করি সব ভালো জুতাটা আমিই করব। আমি একটা মেয়ে মানুষ, আমি ঘর ঝাড়ু দিই, আমি এমনভাবে ঘর ঝাড়ু দিই আমি মনে করি আমার থেকে ভালো কেউ আর ঝাড়ু দিতে পারবে না। আমি রাজশাহী এলাকার গ্রামের মেয়ে, আমাদের মাটির বাড়ি। আমি যখন গ্রামে ছিলাম আমি আমার মাটির বাড়িটা লিখতাম,
তো আমি মনে করতাম আমার থেকে ভালো আর কেউ লিখতে পারবে না। তো আমি আমার প্রোডাক্ট বানাচ্ছি, আমি এটা চ্যালেঞ্জ করতে চাই, আমার থেকে ভালো জুতা আর কেউ বাংলাদেশে বানাতে পারবে না। এবং শুধু বাংলাদেশ না, আমি আমার ব্র্যান্ডকে একটি মাল্টি ন্যাশনাল ব্র্যান্ডে পরিণত করতে চাই। আমি বেশি কথা বলবো না, আমি আমাদের এসএমই ফাউন্ডেশনকে ধন্যবাদ দিতে চাই। এসএমই ফাউন্ডেশন আমাকে অনেক সম্মানিত করেছে। ইসলামী ব্যাংক আমাকে এসএমই ফাউন্ডেশন আমাকে সারা বাংলাদেশের মধ্যে সেরা নারী উদ্যোক্তার অ্যাওয়ার্ড দিয়েছে এবং আমাকে মাঝারি উদ্যোক্তাকে অ্যাওয়ার্ড দিয়েছে। আমাদের বাংলাদেশে অনেক নারী উদ্যোক্তারা অ্যাওয়ার্ড পায়, ক্ষুদ্রতে পায়, মাইক্রোতে পায়, কিন্তু এসএমই ফাউন্ডেশন আমাকে মাঝারি উদ্যোক্তা অ্যাওয়ার্ড দিয়েছে। যখন আমাকে এসএমই ফাউন্ডেশন 2019-এ অ্যাওয়ার্ড দেয়, তখন আমার ব্যবসার অবস্থা ভালো ছিল না। আমি সেই অ্যাওয়ার্ড নিয়ে শুধু কেঁদেছি, একবারের জন্য মনে করিনি যে আমি অনেক বড় হয়ে গেছি, আমি খুব সম্মানিত হয়ে গেছি। আরো ভয় পেয়েছিলাম যে আমি এটা সম্মান ধরে রাখতে পারবো তো। আমি চেষ্টা করেছি সম্মান ধরে রাখার। আমি যতদিন বেঁচে থাকবো, যতদিন আমার কাজ করব, আমি এটা কন্টিনিউয়াসলি করব। আমি মানুষ মানে আমি যেটুকু সময় পাই, আমি যদি রাত 3টাতেও ঘুমাই, তারপরেও আমি প্রতিদিন কিছু শিখি, তারপরে আমি ঘুমাই, নতুন কিছু শিখি প্রতিদিন। আমি নতুন শিখি এবং আমার কাছে মনে হয় যে অনেকে আমাকে প্রশ্ন করে এত কাজ কিভাবে করেন। তো আমার কাছে কখনো মনে হয় না আমি এত কাজ করি। আমি প্রতিদিন আমার ভিতরটাকে আমি মানে একটা ছোট, সরি স্যার আমি একটু সময় নিয়ে নিচ্ছি স্যার। আমি একটা ছোট গল্প শুনেছিলাম যে এক কাঠুরিয়া গাছ কাটছে। তো একজন কাটতেছে, একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছে, একজন তার কুড়াল দিয়ে গাছ কাটছে, আরেকজন শুধু ধার দিচ্ছে। তো যখন ওই লোকটা আবার ফিরে আসে, তখন কি ওই লোকটাকে জিজ্ঞেস করছে, কি ব্যাপার আপনি এখনো গাছ কাটতে পারেন নাই? আর যে লোকটা ধার দিয়েছিল তার গাছটা কাটা হয়ে গেছে। তো উনাকে বলছে যে আপনি যে এতক্ষণ ধরে মানে কেন কাটা হইল না? আমি তো পেটেই যাচ্ছি। তো বলছে আপনি কি কোনো রেস্ট নিয়েছিলেন? তো বলছে কি যে না। আপনি কি কোনো খাওয়া দাওয়া করছিলেন? বলছে কি না। তো বলছে কি আপনি যদি একটু রেস্ট নিতেন তাহলে একটু এনার্জি পেতেন, আপনি যদি খেতেন আপনি গায়ে শক্তি পেতেন। তো আমি নিজেকে এইভাবে তৈরি করেছি, আমি যখন প্রতিদিন ঘুমাতে যাই নতুন কিছু শিখিয়ে জন্য যে আমার ভিতরটা যেন সেই রকম ধার দেওয়ার মতো হয়ে যায়। আমি প্রতি মুহূর্ত ভাবি যে যখন হয়তো আমার শরীর খুব ক্লান্ত লাগে, সরি স্যার, আমি নিজেকে ভাবি যে আমি মানে অলস হয়ে যাচ্ছি না তো। আমি সব সময় নিজেকে প্রশ্ন করি যে আমি অলস হয়ে যাচ্ছি না তো। আমি সব সময় আমার ভিতরটাকে আমি ওইভাবে ধার দিই যে মানে আধার রাতের পরে সকালে যেমন ঝলঝলে রোদ উঠে, আমি মনে করি প্রতিদিন আমার জীবনটাকে সেই সকালের মতো ঝরঝরা মনে করি। তো আমার জন্য দোয়া করবেন। সরি আমি অনেক কথা বলে ফেলছি। যে আমাদের মন্ত্রী মহোদয় আমাকে এসে বলেছিল নাজমা একটু তাড়াতাড়ি করো, আমার চলে যেতে হবে। তো সরি স্যার আমার জন্য। আর আরেকটা কথা বলি, আমি শুধু নিজেই কাজ করি না, যে মঞ্চে যে আমার টিমটা আসলো আমার সাথে, এগুলো হচ্ছে আমার স্টাফ। আমি 26 জন ছেলেকে তৈরি করেছি। আমি কোনো ফ্যাক্টরি থেকে স্কিল কোনো ওয়ার্কার নিয়ে আসি না, আমি ফ্রেশ ছেলে নিয়ে এসে আমার নিজের হাতে সব তৈরি করা। আমি অন্য জায়গা থেকে নিয়ে আসি না যে তারা এসে আমাকে কেউ ভুলভাল বুঝাবে, সেটা যেন না হয়। আমি আমার মতো তৈরি করেছি। আমি যেরকম, আমি ওই 26টা ছেলেকে প্রতিদিন মিটিং করে বলি, আমি যদি পারি তোমরা পারবো না কেন? আমার বয়স এখন 42, তোমাদের বয়স এখন 30-35। আমি একটা মেয়ে মানুষ, আমার ডায়াবেটিস
আছে, প্রেশার আছে, আমি কখনো ক্লান্ত হই না। তোমরা কেন ক্লান্ত হবা? তোমরা 26 জন, 26টা দায়িত্ব দিয়ে রেখেছি। আমি তোমাদের 26টা ছেলেকে ফলো আপ করতে একদিনও ভুল করি না। তোমাদের একটা কাজ করতে যেন আমি কোনোদিন ভুল না শুনি, আমি এইভাবে তৈরি করেছি। কারণ আমি তো আর একাই প্রতিষ্ঠান চালাতে পারবো না, আমি আমার স্ট্রং টিম গঠন করেছি। আমি এটা বেসিক থেকেই শিখেছি। আমি 2006 সালে উদ্যোক্তা ট্রেনিং করার পরে আমি মানে লম্বা গ্যাপের পরে আমি 2012 সালে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ট্রেনিং করতে গেছি। আমাদের এখানে উপস্থিত আছে আমার সাবেক প্রিন্সিপাল স্যার, স্যার আমাদের যখন পরিচিতি নিচ্ছিল তখন আমাকে বলছে কি যে আপনাকে কোথায় দেখেছি মনে হচ্ছে। আমি বলছি জি স্যার, আমি 2006 সালে উদ্যোক্তা ট্রেনিং করেছিলাম। তখন আমাকে বলছে যে এখন কেন আসছেন, এই ট্রেনিং করতে কেন আসছেন? আমি বললাম স্যার তখন আমার 2 জন কর্মী ছিল স্যার, এখন আমার 65 জন কর্মী, তো খুব মানে চঞ্চল, আমি ওদেরকে ম্যানেজ করতে পারছি না। এই জন্য আমি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ট্রেনিং করতে এসেছি যে ওদেরকে কন্ট্রোল করবো কিভাবে। আমি বিসিকে ট্রেনিং এর মাধ্যমে শিখেছি যে কিভাবে টিম ম্যানেজমেন্ট করতে হয়, যে টপ ম্যানেজমেন্ট, মিডল ম্যানেজমেন্ট, লয়ার ম্যানেজমেন্ট। আমি এটা বিসিকের কাছ থেকে শিখেছি স্যার। তো আমি সেইভাবে আমার টিম গঠন করেছি এবং সেই শক্তিশালী টিম নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। আর আমার ডিলারদের কাছে আমি একটা মেসেজ দিতে চাই যে আপনারা জুতা বিক্রি করবেন, বাংলাদেশের 20 কোটি লোক জুতা পরবে। আমি যদি ভালো সেরাটা দিতে পারি, কেন আমার প্রোডাক্ট, আমি কোনোদিন রিকোয়েস্ট করে কারো কাছে প্রোডাক্ট বিক্রি করি না, আমি আমার চ্যালেঞ্জ নিয়ে বিক্রি করি। আমি প্রতিটা ডিলারের মানে ডিস্ট্রিক্টে যে আমি ভিজিট করেছি, আমি তাদের প্রতিশ্রুতি দিয়েছি সব সেরাটা আমি দিব, অন্যজন যেটা দিতে পারে না সেটা আমি দিব। আমার মার্কেটিং এ ম্যানেজার ছিল, আমি যখন আমার ব্র্যান্ডের কাজ শুরু করি তখন আমি সব সময় আমার মার্কেটিং ম্যানেজারকে বলতাম যে মাঝখানে গ্যাপ কোনটা আছে সেটা আমাকে জানাও। ডিলাররা কি চাচ্ছে, অন্য কোম্পানি কোনটা দিতে পারছে না সেটা আমি দিব। কিন্তু আমার যখন গ্যাপ দেখলাম, আমি আমার মার্কেটিং ম্যানেজারকে বিদায় করার পরে আমি একাই মার্কেটিং এর কাজ করছি। আমার মার্কেটিং এ কোনো মার্কেটিং ম্যানেজার নাই, কোনো সেলসম্যান নাই, এবং আমার ডিলাররা এখানে উপস্থিত আছে সেটা জানে। আমি নিজে ফোন করে অর্ডার নিই, আমার অফিসে একটা ছেলে আছে তাকে দিয়ে ফোন করতে বলি, বলে আমার সামনে বসে ফোন করবা। তো আমি প্রোডাকশন করতে জানি, সব থেকে ভালো প্রোডাক্টটা করবো। আমি কস্টিং জানি, সব থেকে লোয়েস্ট প্রাইজে দিব। আমি ডেভেলপ জানি, সব থেকে ফ্যাশনেবল জুতা আমি বানাবো। তো আমি ডিলারদের কাছে এটুকু চাই, আপনারা সেল করবেন, আপনারা বিজনেস করবেন, আপনারা একটু যাচাই করে নিন। আমি বলবো না যে আমারটা বিক্রি করবেন। সরি, আমার চিঠি চলে আসছে যে আমার আর কথা বলা যাবে না। আমার জন্য দোয়া করবেন, এটা বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি জানি আপা আরো একটু কথা বলতে চান, জাস্ট 2 মিনিট, আপনারা কি একটু সময় দেবেন? 2 মিনিট, ঠিক আছে? যে মানুষটার সাথে একান্ত স্বপ্ন, তার আসলে এই লম্বা সময় কথা ছুরি আসলে অনেক লম্বা আমরা জানি, কিন্তু একটু যেটা আজকে দিনটি তার একটু বলুন না মনের কথাটা, ঠিক আছে আপা? আমি এত ক্লান্তির পরে কখনো ক্লান্ত মনে করি না। গত 2 দিন আগে মন্ত্রী মহোদয় যখন আমাকে বলছিল বাংলাদেশের সব থেকে বড় ফ্যাক্টরিটা আমাকে করে দিবেন, আমি শু সেক্টরে একটা ক্লাস্টার নিয়ে কাজ করতে চাই। আমি বাংলাদেশের প্রতিটা মানুষের পায়ে আমার ব্র্যান্ডের জুতা পরাতে চাই। তার জন্য আমি অনেক লোকের কর্মসংস্থান, আমার স্বপ্নই ছিল মানুষকে নিয়ে কাজ করা। আমার স্বপ্নই ছিল এমন জীবনে, আমার হয়তো ফুটেজে দেখেছেন, আমি আমার শুরুটাই ছিল যে আমি এমন কিছু হতে চাই, এমন কিছু করতে চাই মানুষ যেন আমাকে মনে রাখে। তো আমি আমি এরকম একটা ক্লাস্টার করতে চাই স্যার, যে আমি মন্ত্রী মহোদয়কে উদ্দেশ্য করে বলছি যে স্যার বাংলাদেশের ছোট ছোট উদ্যোক্তারা ঝরে যায়,
বাংলাদেশে আমি জানি দেশের বাইরে এতটা আমি বিজনেস করছি, যাচ্ছি, পারচেজ করছি, মালয়েশিয়াতে সেল করছি, কিন্তু বিদেশের বিজনেসের স্ট্র্যাটেজি জানি না। কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা হয়, যারা বড় তারা আরও পড়ে যায় আর ছোটরা ঝরে পড়ে। আমি সেই ছোট উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে চাই। তারা ভালো, আমি ছোট উদ্যোক্তাদের কাজের সুযোগ করে দিতে চাই। তাদেরকে আমি ফ্যাক্টরি আমি সেল করব, আমি তাদের ডেভেলপ করে দিব, তারা শুধু প্রোডাক্ট বানাবে। তারা যেগুলো তাদের ভিতরে যে ক্রিয়েটিভিটি আছে, তারা যেটা ভালো করতে পারবে, তাদের সেটা আমি মার্কেটে প্রমোট করব। আমি মাল্টিন্যাশনাল কোম্পানি অনেক টপ লেভেলের কাজ করেছি স্যার, আমি শুধু কেঁদেছি, তারা কোনো কোঅপারেট করে নাই। তো 2019-এ যখন আমার 3.5 কোটি লস হয় স্যার, এত বড় বড় ব্র্যান্ড আমাকে একটু কনসিডার করতে পারতো, তারা আমাকে করে নাই। তো আমি তাদের সামনে বসে বসে কেঁদে প্রতিজ্ঞা করে এসেছিলাম যে আমি আর কোনো কর্পোরেট বিজনেস করব না, আমি আমার নিজের কাজ করব। তো স্যার আমি সেটা পেরেছি। এজন্য আমি চাই আমার মতো যারা ছোট উদ্যোক্তা আছে, যারা সেই কোম্পানির পিছনে পিছনে ঘুরে আর কাঁদে, ব্যাংক থেকে লোন করে তারা খেয়ে না খেয়ে একটা, আমি স্যার কাজ করেছি রুট লেভেল থেকে, আমি জানি কত কষ্ট করে একটা প্রতিষ্ঠান চালাতে হয়। তারপরে ব্যাংক থেকে লোন নিয়ে তাদেরকে ডেলিভারি দেওয়ার পরে বিলের জন্য মাসের পর মাস ঘুরতে হয়, কোনোদিনও চিন্তা করে না আমি ওয়ার্কারের বেতনটা কিভাবে দিব। স্যার একটা বাস্তব ঘটনা, আমি একটা কোম্পানিতে প্রায় তখন 12-13 লাখ টাকা পেতাম, সেটা 2009-এর ঘটনা স্যার। আমার বাচ্চা তখন 10 মাসের বাচ্চা, বসে থাকতে পারে। আমি যখন কাজ করি আমার বাচ্চাটা সাবান খেয়ে নেয়, তো সাবান খাওয়ার পরে বমি আর পাতলা পায়খানা শুরু হয়ে যায়। সেদিন আমার হাতে 1 টাকাও ছিল না। আমি ওই কোম্পানিতে যে আমি তাদের কাছে 10,000 টাকা চাইছিলাম যে ক্যাশ টাকা আমাকে 10,000 টাকা দেন। তারা বলো ক্যাশ দেওয়ার কোনো নিয়ম নাই। তো তারা অ্যাকাউন্টস পেয়েছে ছাড়া এবং তাদের ফিনান্সের লোক নাই, অনেক রকমের অজুহাত দিচ্ছে। আমি আমার মৃত্যু সজ্জায় বাচ্চা রেখে আমি সারাদিন ওই কোম্পানিতে বসে থাকছি, যাতে টাকা না নিলে আমি যাবো না। আমি সন্ধ্যার সময় 1 লাখ টাকা নিয়ে তার কাছ থেকে এসে আমার বাচ্চাকে হসপিটালে নিয়ে গেছি। আমি ওইরকম উদ্যোক্তার পাশে দাঁড়াতে চাই, আমার মতো যেন আর কাউকে না কাঁপতে হয়। ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপা। আসসালামু আলাইকুম। আমি মন্ত্রী মহোদয়ের কাছে এখন এটুকুই দাবি, আমি বাংলাদেশের সবথেকে বড় ফ্যাক্টরি করতে চাই, যে স্বপ্ন আপনি আমাকে আবার নতুন করে দেখিয়েছেন। Nazma Khatun is a name of inspiration. I think she is an icon of a true leader. আমরা আরো একবার জোরে করতালি দেই, because coming this far was not very easy and the road was not very smooth. আমরা তার কথাতেই বুঝে যাচ্ছি এই এতখানি পথ পাড়ি দেওয়া তার জন্য আসলে ভীষণ ডিফিকাল্ট ছিল, কিন্তু তারপরও শত বাধা অতিক্রম করে যখন এমন একজন মানুষ আমাদের সামনে দাঁড়ায়, তাকে আমাদের আসলে স্যালুট জানাতে হয়। অসংখ্য ধন্যবাদ। স্যার মঞ্চে আসছেন, একটু মাইকটা দেন, এই হ্যান্ড মাইকটা দেন। ওনারা বলবেন, চেয়ারম্যান সাহেব আসেন, কবি সাহেব আসেন। ধন্যবাদ। আজকে একটি ঐতিহাসিক দিন, যে আজকে যে মার্কেটিং এবং আজকে যে লঞ্চিং হলো, যে উদ্যোক্তা আজকে বাংলাদেশের বিশাল, আমরা যে স্বপ্ন দেখি এবং আমাদের যারা বিশেষ করে নারী উদ্যোক্তা হিসাবে তার যে সাহসিকতা এবং সে যেভাবে স্ট্রাগল করে আজকে যে জায়গায় এসেছেন, এবং আজকে একেবারে উত্থান পতনের যে আজকে আপনারা দেখলেন, লাইভ মুভি, একটা একেবারে বাস্তব চিত্র সেখানে। আজকে আমরা যারা বাংলাদেশকে পরিচালনা করি বিভিন্ন ক্ষেত্রে, আমার শিল্প মন্ত্রণালয়, ডিস্ট্রিক্ট চেয়ারম্যান, আমাদের ব্যাংকের এবং সব ইসলাম ব্যাংকের যারা এই সফলতার জন্য আজকে যারা তাকে সাহায্য করেছে, যাদের কৃতজ্ঞতা তিনি বারবারই প্রকাশ করেছে, সেই প্রত্যন্ত অঞ্চলে যে নারী, সেখানে আজকে
ঢাকা শহরে এসে এই কর্পোরেট ব্যবসার মধ্যে যেখানে আজকে যে বর্ণনা দিল, she has expressed the reality, যে চিত্রটা তুলে ধরলেন, সেখানে আপনারা যারা এখানে আছেন উদ্যোক্তা সবাই এবং যারা কর্মকর্তাবৃন্দ বিভিন্ন সেকশনের যারা প্রতিনিধি আছেন তারা দেখলেন। আসলে মূলত তাই হয়, ছোটরা হারিয়ে যায়। ছোটদের জন্য যে বিশাল যেটা মূল জায়গাটা তিনি যেটাকে আজকে চিহ্নিত করেছেন, আমি বিশ্বাস করি যে আমাদের সেই জায়গাটাতে বেশি কাজ করা দরকার। তারপরে একটা লেভেলে চলে গেছে, সেখানে তারা আছে, তারা ইন্টারন্যাশনাল মার্কেটে বাড়া এবং তারা অন্যদেরকে কাজের জন্য ইয়ে দেয় না, যেটা সিন্ডিকেটের জন্য তারা নিজেরাই শুধু সকল সুবিধাগুলি নেয়। ব্যাংক থেকে বলেন, ফিনান্সিয়াল বলেন, যেগুলো আজকে যে প্রণোদনাগুলি আছে মাননীয় প্রধানমন্ত্রী সব যে আমরা দিচ্ছি, সে কোভিড কালে যে স্ট্রাগলিং পিরিয়ড, এটা একটা বিশাল সময় আমরা পার করছি জাতি ক্রান্তিরত্ন যেটাকে বলে। সারা বিশ্বের সব দেশে যারা হিমশিম খাচ্ছে, সেখানে আজকে একজন নারী উদ্যোক্তা সে যে সাহস নিয়ে আজকে সার্ভাইভ করার জন্য যেভাবে স্ট্রাগল করছে, এটা আমি মনে করি আমাদের অন্যান্য যারা আছে, সেই ছোট উদ্যোক্তা যারা আছে, যাদের জন্য আজকে সেই বাংলাদেশের অর্থনীতি এখনো সচল আছে, এই সময় এই স্ট্রাগলিং পিরিয়ডে যেটা আছে, সেখানে তাদের অবদানকে অস্বীকার করার কোনো উপায় নেই। এই যে আমরা বিশ্বাস করি আজকে আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে স্বপ্ন দেখেন, বঙ্গবন্ধু যে স্বপ্ন আমরা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছি, সকল উন্নয়নের, সেখানে এই নারীদের বিশেষ করে সকল উদ্যোক্তাদের একটা বিশাল ভূমিকা এবং তাদের রাষ্ট্রীয়ভাবেও তাদেরকে পেট্রোনাইজেশনের দরকার আছে। আমরা সকল সেকশনকে আমি আবেদন জানাচ্ছি, আমরা তো করবই, এই সরকার করে যাচ্ছে, এই ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে যারা আছেন তারাও কথা বলবেন, আমাদের ডিসি চেয়ারম্যান আছে, তাদেরকে আমি বলবো এই উৎসাহিত করার জন্য আজকে বাংলাদেশের সকল যারা ছোট উদ্যোক্তা আছে তাদের জন্য আজকে যাদের প্রতিনিধি আজকে নাজমা এখানে কথা বলছে। ধন্যবাদ সকলকে। বলেন আপনার আমরা তো শুনবো স্যার, বসি না না, এখান থেকে সবাই শুনো, স্যার একটু উপরে উঠে কিচ্ছু লাগবে না, এটি কোনো অসুবিধা এখন আর ওই স্টাইল নাই। স্যার আমার হাজবেন্ড অলওয়েজ আমাকে স্বাধীনতা দিয়েছে। বিশাল ছোটবেলায় আমার আব্বা যেমন আমাকে সাপোর্ট দিত, আমার হাজবেন্ড বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এমডি মহোদয়, সম্মানিত মন্ত্রী মহোদয় এবং অন্যান্য অতিথিবৃন্দ, বিশেষ করে আজকে যার আমন্ত্রণে আমরা এখানে একত্রিত হয়েছি, আমাদের গর্বের ধন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নারী উদ্যোক্তাদের মধ্যে অন্যতম আমাদের সম্মানিত নাজমা আপা এবং এই কুসুমকলি শু ফ্যাক্টরির সম্মানিত ডিলার বৃন্দ এবং আমার সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই যে উনি আমাদের এই নারী উদ্যোক্তাকে আজকে উৎসাহিত করার জন্য এখানে আমাদের সাথে উপস্থিত হয়েছে। অত্যন্ত বিজি শিডিউল ওনার, এরপরও নাজমা আপার কথা শুনে আমার মনে হয় উনি কিছুটা সময় বেশি আমাদেরকে দিয়েছেন, আমি রিয়েলি কৃতজ্ঞ। নাজমা আপা আমাদের সাথে ইসলামী ব্যাংকের সাথে ওনার কর্মকাণ্ড শুরু করেছেন খুব ছোট পরিসরে। আমার যতটুকু মনে পড়ে অনলি 50,000 টাকা দিয়ে আমরা ওনার ব্যবসাতে আমরা সহযোগী হয়েছি এবং পরবর্তীতে উনি আলহামদুলিল্লাহ সক্ষমতা অর্জন করেছেন। আর এই সাপোর্ট আমরা দিয়ে গিয়েছি। সম্ভবত এই মুহূর্তে আমাদের মোর দ্যান 3 কোটি টাকার উপরে ওনাদের বিনিয়োগ আমরা দিয়েছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই কোভিডকালীন সিচুয়েশনে ব্যবসায়ীদেরকে ব্যবসার যে ক্ষতি হয়েছে এখান থেকে উত্তরণের জন্য যে স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করেছেন, এই স্টিমুলাস প্যাকেজগুলো আমরা ব্যাংকার বৃন্দ যথাযথভাবে বিতরণ করছি এবং আমরা আজকে যিনি আমাদের নারী উদ্যোক্তা নাজমা আপা কুসুমকলি শু ফ্যাক্টরি, ওনাদেরকেও আমরা এই প্রণোদনার আওতায় এনেছি। এইভাবে ইসলামী ব্যাংক আমাদের এসএমই লেভেলে আমাদের টোটাল বিনিয়োগের 25% মতো আমাদের বিনিয়োগ আছে এসএমই লেভেলে। আমাদের অনেক নারী উদ্যোক্তা আছেন
আমি যতটুকু জানি আমাদের যে ক্ষুদ্র বিনিয়োগ আছে, এই ক্ষুদ্র বিনিয়োগের মধ্যে আমাদের প্রায় 12 লক্ষ বিনিয়োগ গ্রহীতা আছেন। এই 12 লক্ষ বিনিয়োগ গ্রহীতার মধ্যে 92% হলো আমাদের মহিলা, মা এবং বোনেরা। তাদেরকে আমরা একদম সামনের কাতারে নিয়ে আসার চেষ্টা করছি এবং অন্যান্য এসএমই লেভেলের যে সমস্ত উদ্যোক্তা আছেন তাদের জন্য আমরা স্পেশাল কনসিডারেশনে আমরা বিনিয়োগ দিয়ে থাকি। আমরা জামানতবিহীন একটা লেভেল পর্যন্ত আমরা বিনিয়োগ দিই এবং এরপরে আমাদের নাজমা আপা যেভাবে উপরের দিকে উঠে আসছেন, এই উঠে আসার প্রত্যেকটা মুহূর্তে আমরা সাপোর্ট অব্যাহত রাখি এবং ওনাকে যখন যেটা দরকার সেটা আমরা দেওয়ার চেষ্টা করি। এইভাবে আমাদের সারা দেশে অনেক নারী উদ্যোক্তা আছেন এবং পুরুষ উদ্যোক্তা তো আমাদের আছেনই। আমরা তাদেরকে ইন্ডাকশন করি এবং সাথে সাথে নার্সিং করি এবং বিভিন্ন সময়ে আমরা যে সাপোর্ট এবং পরামর্শ সেটি দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। অ্যাকচুয়ালি আমাদের জাতির পিতা যে স্বপ্ন দেখেছিলেন সুখী, সমৃদ্ধ, দারিদ্র্যমুক্ত একটি দেশ, সেই দেশের পথে আমরা অগ্রসর হচ্ছি। এই ধরনের আমাদের নারী উদ্যোক্তারা যেভাবে সামনে এগিয়ে এসেছেন, আমি মনে করি এটি আমাদের জন্য একটি বড় ধরনের এক্সাম্পল, দেশের জন্য একটি বড় এক্সাম্পল। এখান থেকে আমরা অনেক কিছু নিয়ে ইনশাআল্লাহ আমরা অনেক দূর যাব। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আমাদের নাজমা আপা এবং মন্ত্রী মহোদয় এবং অন্যান্য অতিথিবৃন্দ যারা সময় দিয়েছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার আপনাকে, অসংখ্য ধন্যবাদ। মেইন ক্যামেরার সমস্যা হইতেছে। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন এসএমই ফাউন্ডেশনের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ মফিজুর রহমান স্যার। সরি, বিসিকে চেয়ারম্যান সম্মানিত মোহাম্মদ মোস্তাক হাসান এনডিসি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুসুমকালী শো ফ্যাক্টরি স্বত্বাধিকারী নামা বেগম কর্তৃক আয়োজিত আজকে মিরাজ কনফারেন্স এবং ডক্টর মার নতুন একটি প্রোডাক্ট উন্মুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা এবং জননেতা, বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি, মঞ্চ উপবিষ্ট আমাদের প্রিয় সহকর্মী এসএমই ফাউন্ডেশনের এমডি ডক্টর মফিজুল ইসলাম এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ, বিরাজবৃন্দ, আমাদের সাংবাদিক ভাই বোনেরা এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত আনন্দিত এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে। আপনারা জানেন যে বিসিক হলো আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সৃষ্টি 1957 সালে। উদ্দেশ্য ছিল প্রধানমন্ত্রী দায়িত্বমুক্ত বাংলাদেশ গঠন করার। এই লক্ষ্য উনি কাজ করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত উনি নিহত হওয়ার কারণে পরবর্তী সময়ে আমরা দীর্ঘ সময় বিভিন্ন সরকার দেখেছি। আমি লক্ষ্য করে থাকেন আপনার সরকার, কোনো সরকারের কোনো ভিশন ছিল না। এই একমাত্র সরকার যারা প্রথমবার ক্ষমতায় এসেছিল 93 থেকে 2001 সাল পর্যন্ত, এই জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি জাতিকে একটা ভিশন দিয়েছিলেন 2021 এবং এর আগে যেহেতু জাতির রাষ্ট্রের কোনো ভিশন ছিল না, সেজন্য সরকারি যত মন্ত্রণালয়, অধিদপ্তর, সংস্থা, কারো কোনো ভিশন ছিল না। সবাই এলোক পাথারিভাবে রুটিন কাজ করে গেছে। আজকে এই সরকার ভিশন 2021 অর্থাৎ নিম্ন মধ্যমায়ের দেশে উন্নত করার যে ভিশন আমাদের দিয়েছিলেন, সেটা 18 সালে ইনশাআল্লাহ আমরা অ্যাচিভ করেছি এবং এটা 24 সালে আপনারা জানেন যে ডিক্লেয়ার হবে, 27 সালে এটা কনফার্ম করা হবে আর কি। উনি আরো ভিশন দিয়েছেন 2030 অর্থাৎ এসডিজি অর্জন, 2031 উচ্চ মধ্যমায়ের দেশ এবং 2041-এ তিনি উন্নত রাষ্ট্রের ভিশন এবং ডেল্টা প্ল্যান 2100 সাল। এতগুলি ভিশন দিয়েছেন। এই ভিশন দেওয়ার কারণে কিন্তু আজকে আমাদের প্রত্যেকটা সরকারি ডিপার্টমেন্ট তারা ভিশন ঠিক করেছে এবং ইতিমধ্যে যেহেতু আমরা প্রথম ভিশন আমাদের কথা বলি 2021 আমরা অ্যাচিভ করেছি, আশা করি 41 সালে এটা উন্নত রাষ্ট্র হবে। উন্নত রাষ্ট্র ঘোষণার মাধ্যমে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শিল্পোন্নত রাষ্ট্রের ঘোষণা দিয়েছেন। শিল্পোন্নত রাষ্ট্র মানে হলো শিল্প বিপ্লবের উনি ঘোষণা দিয়েছেন। এই শিল্প বিপ্লব বাস্তবায়ন করার 98% দায়িত্ব আজকের আমাদের সম্মানিত প্রধান অতিথি জননেতা জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি মহোদয়, মাননীয় মন্ত্রী শিল্প মন্ত্রণালয়।
তার নেতৃত্বে এবং আমাদের প্রতিমন্ত্রী জনাব কামাল আহমেদের মজুমদার এমপি মহোদয়ের নেতৃত্বে আমরা কিন্তু একটা শিল্পমন্ত্রণ অধীনস্থ সংস্থা হিসেবে বেশি কাজ করছে। ইতিমধ্যে 63 বছরে আমরা প্রায় 10 লক্ষ উদ্যোক্তাকে আমরা প্রশিক্ষণ দিয়েছি। আমি অত্যন্ত গর্বিত আনন্দিত নাজমা বেগমের মতো উদ্যোক্তা যেখানে বিসিক থেকে আজকে তার কথা থেকে শুনলাম অনেকগুলি প্রশিক্ষণ নিয়ে কিন্তু আজকে ঘুরে দাঁড়িয়েছেন, একজন সফল উদ্যোক্তা হয়েছেন। আমি তাকে আমার বিসিকের তরফ থেকে অভিনন্দন জানাই। এই ধরনের অসংখ্য উদ্যোক্তা কিন্তু আজকে শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা বিসিকের তরফ থেকে সৃষ্টি হয়েছে। আপনি জানেন আরিফুল প্রাণ, তাদের জন্ম আমাদের বিসিক শিল্পনগরী রংপুরে, এবং বিআরবি কেবলস তাদের জন্য আমাদের বিসিক শিল্পনগরী কুষ্টিয়াতে, হ্যামকো ব্যাটারি আমাদের শিল্পনগরী খুলনাতে, এবং আপনারা জানেন যে অয়েলফোর্ট এবং চিটাগাংয়ের আব্দুল সালাম সাহেব যিনি সিডিএর চেয়ারম্যান ছিলেন, তার আমাদের শিল্পনগরে তার একটা গার্মেন্টসে 25,000 লোক কাজ করে। এই ধরনের অসংখ্য সফল এই দেশে যে গার্মেন্টস এখন নাম্বার 1 সেক্টর বিসিক শিল্পনগর আপনার নারায়ণগঞ্জ এবং প্রকৃতি থেকে এটা যাত্রা শুরু করে আজকে 85% কন্ট্রিবিউট করে। বিসিকের 2000 শিল্প আমাদের 76 শিল্পনগর রয়েছে 2000 একর জমিতে, সেখান থেকে আমরা সরকারকে 13,500 টাকা ট্যাক্স আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পপতিরা দিয়ে থাকেন। শুধু তাই নয়, 8.5 লক্ষ ওয়ার্কার আমাদের এই শিল্পনগরগুলোতে কাজ করে, এবং এক্সপোর্ট ইম্পোর্ট এবং অন্যান্য ভ্যালু চেইন মিলে আমরা 25 লক্ষ লোক বিদেশে কাজ করে। আজকে আমাদের জাতীয় অর্থনীতিতে আপনারা জানেন যে 35.32% হলো আপনার শিল্পের অবদান, এবং এখানে ক্ষুদ্র ও কুটির শিল্পের অবদান হলো 25%-এর উপরে। এই সফলতা আমি মনে করি মাননীয় শিল্পমন্ত্রী মহোদয়। এই শিল্প মন্ত্রণালয়ের একসময় অবস্থা কিন্তু ভালো ছিল না। আমাদের এই মন্ত্রী মহোদয় আজকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়ার পরে গত 2 বছরে, গত বছর এটা সর্বশেষ র্যাঙ্কিং 60 নম্বর মন্ত্রণালয় ছিল, গত বছর কিন্তু 9ম স্থানে এটা উঠে এসেছে। গত বছর আমাদের এই মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে এই শিল্প মন্ত্রণালয় চালানোর কারণে 2য় স্থানে এটা এডিবি বাস্তবায়নে আমরা উঠে এসেছে। সুতরাং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আপনি জানেন প্রবীণ নেতা, বিশিষ্ট বংশের একজন মানুষ, এবং তার নেতৃত্বে আমরা কাজ করছি। আমরা 41 সালে উন্নত রাষ্ট্র গঠন করার জন্য আমরা মাস্টার প্ল্যান করছি। আমরা 100টা ইন্ডাস্ট্রিয়াল পার্ক করবো, 40,000 একর জমিতে 2 কোটি লোকের কর্মসংস্থান টার্গেট বিসিক নিয়েছে, যার থেকে 4.5 লক্ষ কোটি টাকা ট্যাক্স সরকারকে দেওয়া হবে। এসবই মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে কিন্তু আমরা কাজ করছি। আমরা অনেক সময় লক্ষ্য করি ক্ষুদ্র উদ্যোক্তারা যখন বড় হয়ে যায় তখন বড় হওয়ার পরে ক্ষুদ্র উদ্যোক্তারা টুটি চেপে মেরে ফেলে। আমি নাজমা বেগমের বক্তব্য আমি আজকে অনেক অনুপ্রাণিত। উনি ছোটদের পাশে দাঁড়াতে চান, অত্যন্ত আনন্দের কথা। আমরা বড় বড় শিল্পপতি আজকে যারা যতগুলি দেখছি সিংহবাগ, তারা ছোট থেকে নাজমা বেগমের মতো এই অবস্থা থেকে কিন্তু তারা আজকে 10,000 20,000 কোটি টাকার মালিক হয়েছেন। কিন্তু বড় হওয়ার পরে দেখি তারা ছোট ছোট উদ্যোগদেরকে গলা টিপে মেরে ফেলছে। আমরা গার্মেন্টস এর কথাই বলি, গার্মেন্টস অনেক বড় বড় শিল্প আছে। এই অ্যাক্সেসরিজ এক সময় বিদেশ থেকে ইম্পোর্ট হইতো, এখন বাংলাদেশে তৈরি হয়। বাংলাদেশে অনেক অ্যাক্সেসরিজ এর মালিক কিন্তু আছে, যারা তাদের প্রতিষ্ঠান চালিয়ে লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান করছে, প্রোডাক্ট দিচ্ছে। আমরা লক্ষ্য করছি অনেক বড় বড় গার্মেন্টস এর মালিক এখন এটুদের সকল কিছু তারা তৈরি করে। তার মানে কি, তারা যদি এটুদের সকল কিছু বড় হোটেল তৈরি করে তাহলে এই দেশে ক্ষুদ্র উদ্যোক্তা কেন্দ্রে তৈরি হবে। আমরা জাপানে দেখেছি যে যতগুলি অটোমোবাইল বড় বড় ফ্যাক্টরি আছে তাদের নিজস্ব কোনো প্রোডাক্ট নেই, তারা সরাসরি এসএমই কাছ থেকে পণ্যের সাথে অ্যাসেম্বল করে। এই লেসন যদি স্যার আমরা না নিতে পারি, আমরা বড় হওয়ার পরে যদি এসএমইদেরকে গলা টিপে আমরা মেরে ফেলি, তাহলে কিন্তু আমাদের দেশ আগাবে না। আমাদের নাজমা খাতুনের যে ভীষণ, আমি তাকে তার প্রতি বিসিকের তরফ থেকে তাকে আমি অভিনন্দন জানাই এবং জানাতে চাই সে যে আজকে ডিক্লারেশন দিয়েছে যে ছোটদের পাশে আছে, এটা আমাদের সকলের লেসন হওয়া উচিত। বড় শিল্পপতি আমরা আছি, ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছি, যারা আস্তে আস্তে বড় হয়ে যাব। নাজমা বেগমের স্বপ্ন থেকে আমরা শিক্ষা নিই, ছোট শিল্প উদ্যোক্তারা এসএমইরা যাতে এই দেশে টিকে থাকে, তারা তাদের মাধ্যমে এসএমই উন্নতি না হলে রাষ্ট্রীয় উন্নতি হবে না। আমি আশা করি যে নাজমা বেগমের সফলতা কামনা করি, তার সাথে বিসিক ছিল, এখনো আছে, আরো থাকবে। এবং তার মতো অন্যান্য উদ্যোক্তারা যারা আপনারা ক্ষুদ্র উদ্যোক্তা হতে চান, আপনি জানেন যে এখন আমরা সব উদ্যোক্তাদের স্বর্ণযুগে মাননীয় প্রধানমন্ত্রী প্রবেশ করেছেন। এত ধরনের প্রণোদনা প্যাকেজ আর কখনো বাংলার ইতিহাসে ছিল না। এই প্রণোদনা প্যাকেজগুলি বাস্তবায়ন হচ্ছে এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য একটা প্রণোদনা 20,000 কোটি টাকা, এটা একটা প্রণোদনা প্যাকেজ চলমান আছে। এবং মর্টগেজ ফ্রি লোন কিন্তু আমাদের যুবকদের জন্য আছে, সেটাও কিন্তু আমরা বিসিকের তরফ থেকে ব্যাংকে আমরা সহযোগ করেছি, উদ্যোক্তা পাচ্ছি এবং আমরা নিজেদেরও ঋণ কর্মসূচি আছি। আমরা স্যার ঘোষণা দিয়েছি স্যারের নির্দেশে যে আমাদের জেলা বিসিক অফিস থেকে
কোনো ব্যক্তি যেন ঋণ ছাড়া ফেরত না দেয়, হয় সে কোনো না প্যাকেজে পাবে অথবা যুবলীগে পাবে অথবা বিসিকের তরফ থেকে আমাদের মন্ত্রী মহোদয়ের নির্দেশে নিজের আগে দিয়ে তাদেরকে আমরা স্বাবলম্বী করবো এবং একচল্লিশ সালে রাষ্ট্র উন্নত রাষ্ট্র হবে। অবশ্যই আমাদের আজকের প্রধান অতিথি যারা শিল্পমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে এই রাষ্ট্র ইনশাআল্লাহ উন্নত হবে। এই প্রত্যাশা রেখে সবার দীর্ঘায়ু কামনা করে আমার কথায় শেষ করছি। আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য সবাইকে আমি নাজমা বেগমকে অভিনন্দন জানাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি আমাদের আজকের অনুষ্ঠানটা আমরা আসলে মন খুলে নাজমা আপা কথা বলছেন তো, এবং আমাদের স্যাররা এখানে আছেন, তারাও তাদের কথাগুলো বলছেন। এবার আমরা আমাদের পুরস্কার পর্বটা আমরা একটু পরে যাচ্ছি। আমাদের সাথে রয়েছেন আমাদের আজকের আয়োজনের সভাপতি ডক্টর মোহাম্মদ মফিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক এসএমই ফাউন্ডেশন, এবং আমি স্যারকে অনুরোধ করবো কিছু বলবার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের নাজমা বেগমের আজকের যে লঞ্চিং প্রোগ্রাম এবং ডিলার্স কনফারেন্স, এই কনফারেন্সে আমাদের প্রধান অতিথি আমাদের সম্মানিত মাননীয় মন্ত্রী মহোদয়। আমি সময়ের কারণে এই সেলিব্রেশনটা লম্বা করব না। আমার সহকর্মী বিসিকের চেয়ারম্যান, ইসলামী ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক, আমাদের যারা উপস্থিত সুধীমণ্ডলী, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি যেহেতু আমাকে সভাপতি হিসেবে কিছু বলতে বলা হয়েছে। তবে শুরুতে আমি একটু ক্ষমাও চেয়ে নিচ্ছি, আমার কোনো একটা কারণে আমার একটু বিলম্ব হয়েছে আসতে। যাই হোক, যে কথাগুলো আপনার নাজমা বেগম গল্প, আপনার তার ডকুমেন্টারি দেখেছেন, তার কথা শুনেছেন, গল্প শুনেছেন, একটা জিনিস আমি লক্ষ্য করেছি, একজন নারীর মধ্যে যে স্পৃহা, যে ডেডিকেশন, যে সাহস, যে প্রত্যয়, কোনো বিপদেই ভেঙে না পড়া, এবং কিভাবে তিনি দাঁড়িয়েছে সে গল্প শুনলাম, এটা আমাদের অনেকের জন্যই শিক্ষণীয়। আমাদের যারা ছোট উদ্যোক্তা, আমাদের এসএমই ফাউন্ডেশনের যারা নতুন উদ্যোক্তা হচ্ছেন এবং এখন যারা মাঝারি পর্যায়ে আছেন, তারা যদি এই শিক্ষাটা, আমি চেষ্টা করব এই তার এই ডকুমেন্টারিটা আমাদের অন্যান্য সকল উদ্যোক্তাদের প্রশিক্ষণের সময় এটা দেখানোর জন্য আমি অনুরোধ করব নাজমা বেগমকে আপনার এই ডকুমেন্টটা ব্যবহার করার মধ্যে আমাদের, যাতে করে এদেশের সকল নারী পুরুষ উদ্যোক্তারা আপনার এই প্রত্যয় থেকে শিখবে কিভাবে দাঁড়াতে হয়। জাতির পিতা বঙ্গবন্ধু যেভাবে যুদ্ধ করে যে স্বপ্ন নিয়ে দেশকে স্বাধীন করেছেন, তার বড় মেয়ে আমাদের আজকের প্রধানমন্ত্রী যেভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, কঠিন পরিশ্রম করছেন, তারপরে নাজমা বেগম আপনার মতো কর্মী, আপনার মতো উদ্যোক্তা যেহেতু এগিয়ে এসছে, ইনশাআল্লাহ এই দেশে 2041 সফল হবেই হবে। আমরা কেউ আমাদেরকে পিছিয়ে রাখতে পারবে না, জাতির পিতার ভাষায় আমরা বলতে পারি, আমাদেরকে কেউ দমায় রাখতে পারবে না। এই যে সফল উদ্যোক্তার গল্প, আমরা এসএমই ফাউন্ডেশন আপনার কাছে, আপনার সঙ্গে আপনি তো আলোচনার মধ্যে প্রতিষ্ঠিত হয়েই গেছেন ইনশাআল্লাহ। অন্য যখন সকল উদ্যোক্তা বিসিকের মতো এসএমই ফাউন্ডেশন আপনাদের সঙ্গে আছে, আপনাদের পাশে থাকবে। আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব আমাদের সর্বোচ্চ চেষ্টা ইনশাআল্লাহ আমরা করব। আমি আর কথা বাড়াবো না, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। নবীন উদ্যোক্তা যারা এই খবর পাবেন, কালকে এই গল্প কালকে পত্রিকাও আসবে, টেলিভিশনে প্রচারিত হবে অনেক গল্প। আমরা আমাদের প্রশিক্ষণের মধ্যেও এটা নিব এবং এই গল্প, এই সফলতার গল্প যেন আমাদের অন্যান্য সকলের অনুপ্রেরণার উৎস হয়, সেই আহ্বান রেখে চমৎকার একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। এবং সবচেয়ে বড় কথা, এই ভিনকা এবং ডক্টর মার্ক যেন অবশ্যই সফল হয় এবং ইনশাআল্লাহ ব্যবসায়িক কারণে বলতে পারি, পরবর্তী যে জুতাটা আমি কিনবো যখনই কিনি ইনশাআল্লাহ ডক্টর মার্ক হবে আমার পরবর্তী। আমি সরকারকে ধন্যবাদ, এত কষ্ট করে এত সময় দিয়েছেন সেজন্য। এই যে আপনাকে আমার পক্ষ থেকে, বিসিকের পক্ষ থেকে এবং নাজমা বেগমের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনি এত সময় দিয়েছেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। নাজমা, ভিনকা এবং ডক্টর মার্ক চিরজীবী হোক, চিরজীবী হোক, চিরজীবী হোক। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। এবং এবার আমরা চলে যাচ্ছি, আমি স্যারদেরকে অনুরোধ করবো আরো কিছুক্ষণ থাকবার জন্য। স্যার, আমাদের এবার একটু পুরস্কার প্রদানের পর্বটি রয়েছে এবং আমি এক এক করে একটু বলতে চাই যে আমাদের আজকে এখানে আমাদের এই পথ চলাতে আসলে যাদেরকে সহযোগী হিসাবে ভীষণভাবে দরকার, তারা হচ্ছেন আমাদের ডিলার্স বন্ধুরা, ঠিক আছে? এবং তারা, আমরা যেরকম স্বপ্ন দেখি, তারা কিন্তু আমাদের সাথে এই স্বপ্নকে বাস্তবায়নের
সম্মানের জন্য তারা কিছু প্রতিনিয়ত খেটে চলে এবং তাদের এই অক্লান্ত পরিশ্রমকে আমরা চাই আজকে সম্মান জানাতে এবং আমরা চাই তাদেরকে আজকের এই বিশেষ দিনটিতে পুরস্কৃত করতে। আমাদের আজকের এই পুরস্কার প্রাপ্তি যাদের ঘটছে তাদের আমি এক এক করে সেই প্রতিষ্ঠানগুলোর নাম বলবো এবং সেই প্রতিষ্ঠানের তরফ থেকে আমি অনুরোধ করব তাদের পক্ষ থেকে একজন প্রতিনিধি আসবেন এবং তাদের পুরস্কারটি গ্রহণ করবেন তারা প্রযুক্তিগত অবদান রাখার জন্য এবং আমাদের এই স্বপ্ন বাস্তবায়নে আমাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের পাশে ছিলেন, এই জন্য আপনাদেরকে আমাদেরকে পুরস্কার প্রদান। এবং আমি বলে দিই আজকে কারা কারা সেই পুরস্কারটি পাচ্ছেন। প্রথমে হচ্ছে রমণী সু, তারপর রয়েছে নাহিদ সু, তারপর রয়েছে বলাকা সু এবং রয়েছে চিরবংশু, রয়েছে সরকার সু এবং রয়েছে স্টার গ্যালারি। আমি আসলে একটু চাইছিলাম আমাদের আজকে সম্মানিত বিশেষ অতিথি এবং প্রধান অতিথি যদি আমাদের আজকের এই